আমার গল্প পড়ে শোনানোর যাত্রা এখন চলছে ৫০তম গল্প। আর আজকের দিনের গল্প হিসেবে আমি বেছে নিয়েছি লেখক কৃষ্ণচন্দ্রের একটি ছোট গল্প। গল্পের নাম প্রথম দিন। আজ নতুন নায়িকার প্রথম শুটিং এর দিন। মেকআপ রুমে নায়িকা রাঙা মকমলে গিদ্দাওয়ালা সুন্দর সোফায় বসে রয়েছে, আর হেড মেকআপ ম্যান তার চেহারায় মেকআপ করছে। এক সহকারী করছে তার ডান বাহুর মেকআপ, অন্য সহকারী বাম বাহুর। তৃতীয় সহকারী নায়িকার পদযুগল প্রসাধনে ব্যস্ত, আর এক হেয়ার ড্রেসার মেয়ে তার চুল ভাঁজে ভাঁজে খুলছিল। সামনের প্রসাধন টেবিলে প্যারিস, লন্ডন এবং হলিউডে তৈরি প্রসাধনী সামগ্রী এলোমেলো ছড়িয়ে রয়েছে। এমন একদিন ছিল যখন এই নায়িকাকে মামুলি জাপানি লিপস্টিকের জন্য হপ্তাভর স্বামীর সাথে লড়তে হতো। তার স্বামী মদন মেকআপ রুমের এক কোণে চুপচাপ বসে সেসব কথা মনে করে মুখ টিপে টিপে হাসছিল। আজ কত কষ্টের জীবন ছিল দুজনার। আজ থেকে ৩ বছর আগে মদন দিল্লিতে কেরানির কাজ করত। 3rd ডিভিশন ক্লার্ক। ১৬০ টাকা বেতন পেত। টানাটানির সংসার, কখনো কোটের কলার ছেঁড়া, কখনো শাড়ির আস্তিন, কখনো ব্লাউজের পিঠ। যেদিক থেকেই সে তার দিল্লির জীবনকে টুটাফাটা জীর্ণশীর্ণ নজরে পড়ে। এমন এক জীবন যেখানে কোনো আকাশ নেই, ফুল নেই, মিষ্টি হাসি নেই। এমন অন্য কষ্ট যেখানে গিল্টি করা বদ্ধ জীবন, যা দিন, মাস এবং বছর ধরে খুঁটির সাথে বাঁধা। আর এই বন্ধনই সারাক্ষণ চেতনাকে ঘিরে রাখে। মদন এই জীবনের সব খুঁটিগুলোকে ভাঙতে চাইতো, আর সুযোগের অপেক্ষায় ছিল। এই সুযোগ তাকে মালিক গিরিধারী লাল দিয়েছিল। গিরিধারী লাল তার অফিসের সুপারিনটেন্ডেন্ট। দফতরে সুপারের এক সহকারী প্রয়োজন ছিল। মদনও দরখাস্ত দিল। মদন সিনিয়র এবং উপযুক্ত ছিল, আর মালিক গিরিধারী লালের পছন্দসইও। গিরিধারী মদনকে কাছে ডেকে বলল, তোমার দরখাস্তে কিছু ত্রুটি রয়েছে। তাহলে সংশোধনের পথ বাতলে দিন। মালিক গিরিধারী লাল একটু থেমে দরখাস্তটা ফিরিয়ে দিয়ে বলল, আজ রাতে তোমার বাড়ি যাব এবং সেখানেই বসব। মদন খুব খুশি হলো। বাড়ি গিয়ে স্ত্রী প্রেমলতাকে ভালো কিছু খাবার তৈরির ফরমাইশ করলো। প্রেমলতা বড় পরিশ্রম করে চর্বি ঝোল, মটর পনির, আলু কপি এবং পোলাও রাঁধলো। সন্ধ্যা নাগাদ মালিক গিরিধারী লাল মদনের বাড়ি এলো। সাথে করে একটা হুইস্কির বোতলও সে এনেছিল। প্রেমলতা তাড়াতাড়ি করে পাঁপড়, পরোটা, ছোলা এবং পেঁয়াজি প্লেটে সাজিয়ে মাঝে মাঝে এসে নিজে পরিবেশন করতে লাগলো। বারবার সে আসছে এটা ওটা নিয়ে, আর গিরিধারী লালের প্লেটে তুলে দিচ্ছে। চতুর্থবার সে পালং শাকের ফুলকো রুটি প্লেটে সাজিয়ে নিয়ে আসতেই গিরিধারী হঠাৎ ওর হাত চেপে ধরল এবং বলল, প্রেমলতা, তুমিও বসে যাও। এই নাও হুইস্কির এক চুমুক। জানো তো, তোমার স্বামী আমার অ্যাসিস্ট্যান্ট হতে চলেছে। প্রেমলতার পা থেকে মাথা অবধি রিরি করে উঠল। চোখে জল গড়িয়ে এলো, কারণ আজ পর্যন্ত স্বামী ছাড়া কেউ তাকে এমন করে স্পর্শ করতে পারেনি। ফুলকো রুটির প্লেট হাত থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মদনের সুযোগ মাঠে মারা গেল। তার জায়গায় সর্দার উতার সিং সহকারী হলো। এর কদিন পর মামুলি ত্রুটির অজুহাতে মদনের চাকরিও গেল। প্রথম কয়েক মাস দিল্লির বিভিন্ন অফিসে মাথায় ঠুকে অবশেষে বোম্বে যাওয়ার সিদ্ধান্ত নিল সে, কারণ তার বউ বড় সুন্দরী। মদনের বন্ধুদের মতে প্রেমলতা এমনই সুন্দরী যে নাসিম পুকারে, ওয়াহিদ রেহমান পিয়াসায় এবং মধুবালা মুগলে আজমে। তাই প্রেমলতাকে নিয়ে বোম্বে যাওয়া উচিত। দিল্লিতে সুন্দরী বউওয়ালার উন্নতির সুযোগই বা কোথায়? মদন যদি সহকারী হয়েও যেত, বড়জোর ২৫০ টাকা পেত। ১০০ টাকার বদলে ২৫০ টাকা, অর্থাৎ মাত্র ৯০ টাকার জন্য ইজ্জত বিক্রি করতে হতো। এজন্য বন্ধুরা পরামর্শ দিল মদনের শিগগিরই বোম্বে যাওয়া উচিত। কিন্তু মদন যখন প্রেমলতার কাছে বোম্বে যাওয়ার কথা পারল, সে কিছুতেই রাজি হলো না। সে সাদামাটা ঘরোয়া মেয়ে। রান্না করা, কাপড় কাচা, ঘরদোর ঝাঁট দেওয়া আর স্বামীর জন্য সোয়েটার বোনা, ব্যাস এই তার কাজ। ১৪ টাকার ব্লাউজেই সে খুশি।
সে জিদ ধরল, মোটেই সে বোম্বে যাবে না। দরকার হয় সে কোনো স্কুলে কাজ করবে, তবু বোম্বে যাবে না। 2-3 দিন ধরে মদন তাকে খুব বোঝালো, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছে না দেখে প্রহার শুরু করলো। 2 দিন 4 দফা মার খেয়ে প্রেমলতা সোজা হয়ে গেল এবং বোম্বে যাবার প্রস্তুতি নিল। যখন প্রেমলতা এবং মদন বুরিন্দর স্টেশনে পৌঁছলো, তাদের সঙ্গে ছিল একটি বিছানা, 2টো সুটকেস, কয়েকশো টাকা এবং প্রেমলতার যৌতুকের কিছু গহনা। বোম্বে পৌঁছে ওরা কালীবাড়ি ধর্মশালায় থেকে আশেপাশে বাড়ি খুঁজতে লাগলো। 2-4 দিনের মধ্যেই তারা বুঝতে পারলো প্রেমলতার গহনা, মদনে জমানো টাকা আর মাথার পাগড়ি দিলেও বোম্বেতে একখানা বাড়ি ভাড়া পাওয়া যাবে না। তাই ওরা ধর্মশালা ছেড়ে গোরগাঁওয়ের একটি ঝুপড়িতে মাথা গুঁজল। সেখানে পৌঁছে মদনের ঝুপড়ির বাসিন্দা এক গুন্ডার সাথে লড়াই করতে হলো প্রথমে। লোকটি মদ খেয়ে প্রেমলতার ইজ্জতে হামলা করতে এসেছিল। সেই লড়াইয়ের ক্ষতচিহ্ন আজও মদনের কবজিতে রয়েছে। মদন খুব সাহস দেখিয়ে লড়াই করে সসম্মানে থাকবার অধিকার প্রতিষ্ঠা করে নিল। আশায় বুক বেঁধে মদন প্রেমলতাকে নিয়ে স্টুডিও থেকে স্টুডিওতে চক্কর দিতে লাগলো। দিন গেল, মাস গেল, চক্কর দিতে দিতে উপবাস পর্ব এলো। প্রথমে টাকা পয়সা যা ছিল তা শেষ হলো, তারপর প্রেমলতার গহনা বিক্রি, অবশেষে দামি শাড়ি এবং সর্বশেষে কম দামি শাড়ি। সে মদনের কাছে আর কিছুই রইল না, গায়ের জামা আর পাতলুনটি ছাড়া। আর প্রেমলতার একটি শাড়ি আর একটি ব্লাউজ, তাও পিঠ ফাটা। আপনার ড্রেস এসেছে, একজন সহকারী পরিচালক ভেতরে এসে বলল, আর মদন স্বপ্ন থেকে জেগে উঠল। সে চেয়ে দেখলো একটি দর্জি হিরোইনের জন্য নয়া পোশাক নিয়ে এসেছে, জাফরানি রঙের শার্টিনের সেলোয়ার, হলদে কাজ করা বেনারসি জামা এবং ব্লু শিফনের দোপাট্টা। সোনালি ফিতার ঢেউ লেগে ঝলমলিয়ে ওঠা পোশাকগুলো ভেতরে নিয়ে আসতেই মনে হলো মেকআপ রুমে এক ঝাড় ফানুস চমকে উঠেছে। মেকআপ শেষ করে নায়িকা ড্রেসিং রুমে কাপড় বদল করতে চলল। হেয়ার ড্রেসার আর 2জন সেবিকাও তার পেছনে গেল। দেখে মদনের ঠোঁটে ফুটল বিজয়ের হাসি। এই দিনের জন্যই তো সে এত সংগ্রাম করেছে, এই দিনের জন্যই সে বেঁচে আছে, এই দিনের জন্য সে উপবাস থেকেছে। শুধু ছোলা খেয়ে, ময়লা পাতলুন আর ময়লা জামা পরে তপ্ত দুপুর এবং মুষল বর্ষায় সন্ধ্যায় সে প্রডিউসারদের অফিসে বাসায় চক্কর দিয়েছে। আজ তার সাফল্যের পয়লা দিন। এই সফলতার প্রথম সিঁড়ি সন্ধান দিয়েছিল চেমন ভাই। চেমন ভাই ফিল্ম প্রডিউসারদের ভাড়ায় ড্রেস সরবরাহ করে। প্রায় প্রডিউসারদের অফিসে বা স্টুডিওতে মদনের সাথে তার সাক্ষাৎ হতো। একদিন জীর্ণ শীর্ণ অবস্থা মদন যখন ঘোরাফেরা করছিল, চেমন ভাই তাকে কাছে ডেকে বলল, কোথাও কিছু হলো? না। তুমি একটা আস্ত গাধা। আজকাল মদন গাল শুনে চুপ করে থাকতে শিখেছে। ক্রুদ্ধ চেমন ভাই অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। শেষে বলল, আজ সন্ধ্যায় তোমার বাড়িতে আসছি, কিছু ফন্দি ফিকির শেখাতে হবে তোমাকে। প্রেমলতা শাড়ি ছেঁড়া আঁচল দিয়ে যৌবনকে ঢাকবার ব্যর্থ চেষ্টা করে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। যেখানেই যাও কোনো একটা গিরিধারী লাল মিলেই যায়, তাই না? কিন্তু সেই সন্ধ্যায় চেমন ভাই মদনের ঝুপড়িতে কাজু পান করতে এসে কোনো অসঙ্গত আচরণ করেনি, বরং 5 কথার পর বলল, যতক্ষণ প্রেমলতা তোমার স্ত্রী থাকবে ততক্ষণ কিছুতেই অভিনেত্রী হতে পারবে না সে। কি সব বকছো? মদন রোষ ভরে বলল। ঠিকই বকছি। চেমন ভাই তার হাত নেড়ে গুরুগম্ভীর স্বরে বলল, শালা বোকা, তোমার বউকে দেখার কার এমন শখ আছে? সবাই ফিল্ম স্টারকে কুমারী দেখতে চায়। কুমারী? কিন্তু আমার স্ত্রী কুমারী কি করে হবে? তার তো বিয়ে হয়েছে। বললেই বা তার বিয়ে হয়নি, বলবে কুমারী। নিজের স্ত্রী বলো না, বলো আমার বোন। আমার বোন? মদন চমকে উঠল। হ্যাঁ হ্যাঁ, তোমার বোন। আরে বাবা,
কে তোমার ঝুপড়িতে দেখতে আসবে? প্রেমলতা তোমার বউ না বোন? কিন্তু দুনিয়াকে বলো তোমার বোন, তারপর দেখো কি হয়। চেমন ভাই তো এই ফন্দি বাতলে বিদায় নিয়েছে, কিন্তু প্রেমলতা পেকে বসলো। মদন অনেক বুঝালো, কিন্তু মানল না। আমি তোমাকে নিজের সহোদর ভাই বলবো কেমন করে? কোনোদিন তা হতে পারে না। তার আগে আমি মরে যাব। শেষে মদনকে আবার হাতে লাঠি নিতে হলো। প্রেমলতা দু চার ঘা খেয়ে আবার সোজা হয়ে গেল। এবারে সে ফিল্ম প্রডিউসারের দফতরে গিয়ে মদনকে ভাই বলে পরিচয় দিতে লাগলো। চেমন ভাই তার প্রডিউসার বন্ধু ছাগন ভাইয়ের সাথে মদনকে দেখা করিয়ে দিল। ছাগন এক কমার্শিয়াল স্টুডিও থেকে প্রেমলতার ফটো তোলালো। তারপর ডিরেক্টর মির্জা ইজ্জত বেগকে ডেকে প্রেমলতার সাথে পরিচয় করিয়ে দিল। ইজ্জত বেগ বড় গভীর দৃষ্টি নিয়ে প্রেমলতাকে দেখল, কথাবার্তা বলল, তারপর স্ক্রিন টেস্টের জন্য বলে দিল। টেস্টের জন্য একটি সিনের স্ক্রিপ্টের কপি প্রেমলতাকে দিয়ে গেল। 3 দিন পর টেস্টের তারিখ। 3 দিনই প্রতি সন্ধ্যায় চেমন ভাই মদন এবং প্রেমলতার সঙ্গে দেখা করতে যেত। কাজু পান করার ফাঁকে ফাঁকে তাদেরকে বল ভরসা দিতে লাগলো। তৃতীয় দিন চেমন ভাই মদনকে বলল, আজ স্ক্রিন টেস্ট। আমার কথা যদি শোনো তাহলে আজ তুমি প্রেমলতার সাথে যেও না। কেন যাব না? যদি তুমি যাও তো প্রেমলতা ফ্রি অ্যাক্টিং করতে পারবে না। তোমাকে দেখে লজ্জা পাবে, ঘাবড়ে যাবে। আর যদি ঘাবড়ে যায় তো টেস্টে ফেল করবে। কি করে ফেল করবে? মদন মদের নেশায় মত্ত হয়ে বলতে লাগলো। আমার স্ত্রী নাসিম সুচিত্রা সেন মধুবালার চেয়েও সুন্দরী। আমার বউ এলিজাবেথ টেলর থেকেও খুবসুরত। আমার পত্নী নার্গিসের চেয়েও ভালো অভিনেত্রী। আমার স্ত্রী কোনো স্ক্রিন টেস্টে ফেল করতে পারে না। আমার স্ত্রী, আরে শালা, স্ত্রী না বোন। বোন বলো বোন। চেমন ভাই হাত নেড়ে জোরে জোরে বলল। আচ্ছা, বোনই সই। মদন মদের পাত্র খালি করতে করতে বলল, তুমি যা বলবে চেমন ভাই আমি তাই করব। কোনোদিন কোনো কথা তোমার অমান্য করেছি যে আজ মানব না? নিয়ে যাও। তুমি আমার ভাই। তুমি আমার নিজের বোনকে নিয়ে যাও, স্ক্রিন টেস্টের জন্য নিয়ে যাও, কিন্তু হেফাজত মতো ফিরিয়ে দিয়ে যেও। কি যে বলছো? নিজের গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছি, আবার নিজের গাড়িতেই নিয়ে আসবো। অনেক রাতে প্রেমলতা স্ক্রিন টেস্ট থেকে প্রডিউসারের গাড়িতে ফিরে এলো। ওই শাড়িটাই পরে আছে যেটা টেস্টের সময় পরেছিল। ওর মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছিল। মদন রাগে পাগল হয়ে উঠল। তুমি মদ খেয়েছো? হ্যাঁ, সিনটাতে ওরকম করতে হয়, কিন্তু যে সিন তোমাকে দিয়েছিল তাতে তো এরকম ছিল না। ইজ্জত বেগ পরে সিন বদলে দিয়েছে। তাহলে তুমি শুধু মদ খেয়েছো? শুধু মদ? মদন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, শুধু মদই খেয়েছি। আর তো কিছু হয়নি, তাই না? না। তবে রিহার্সেলের সময় ইজ্জত বেগ দূর থেকে আমার গলায় হাত রেখেছিল। গলায় হাত দিয়েছিল কেন? মদন আবার রেগে উঠল। সিনের অ্যাকশন বোঝানোর জন্য, প্রেমলতা বলল। মদনের রাগ পড়ে গেল। আস্তে আস্তে বলল, শুধু গলায় হাত দিয়েছে, ইজ্জতে তো হাত দেয়নি, তাই না? না। সাফ সাফ বলো, আর তো কিছু হয়নি? হ্যাঁ, হয়েছিল। প্রেমলতা কাচুমাচু করে বলল। কি হয়েছিল? মদন আবার ফুলতে লাগলো। টেস্টের সময় যে লোকটি আমার সঙ্গে হিরোর পার্ট করছিল খুব জোরে তার বগলের নিচে আমার বাহু চেপে ধরেছিল। বদমাসটা এরকম করলো কেন? মদন গর্জে উঠল। ওই সিনটাই যে ওরকম। ওহ, সিনটাই ওরকম ছিল। মদন নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, সিনই যখন ওরকম তাহলে আর আপত্তির কিছু থাকতে পারে না। কিন্তু ঠিক ঠিক করে বলো, শুধু বগল দাবা করেছিল? হ্যাঁ, শুধু বগল দাবা।
প্রেমলতা ধরা গলায় বলল। তারপর বিছানায় এলিয়ে পড়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শট প্রস্তুত! আওয়াজটা প্রডিউসার ছাগন ভাইয়ের। মদন শুনে চমকে উঠল এবং অলক্ষ্যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মদনকে দেখে ছাগন ভাই মুচকে হাসলো। হাত এগিয়ে করমর্দন করলো। বন্ধু ভাবে ওর কাঁধে হাত রেখে বলল, সূর্যবালা কোথায়? ছাগন ভাই নতুন নায়িকার নতুন নাম সম্পর্কে মদনের মত যাচাইয়ের জন্য প্রেমলতার পরিবর্তে তাকে সূর্যবালা বলে ডাকলো। নয়া হিরোইন ড্রেসিং রুম থেকে বের হয়ে হেলে দুলে মেকআপ রুমে চলে এলো। নতুন পোশাক, নতুন হেয়ারস্টাইল এবং সম্পূর্ণ মেকআপকৃত নায়িকা সারা ঘরে পায়ে পায়ে যেন স্পন্দন জাগাতে জাগাতে চলে এলো। কিছুক্ষণ তো মদন বিলকুল হতভম্ব হয়ে ওকে দেখতে লাগলো। তার বিশ্বাসই হচ্ছিল না যে এ তার স্ত্রী প্রেমলতা। ছাগন ভাইও যেন ক্ষণিকের জন্য নিজেকে হারিয়ে ফেলল। সে নিশ্চিত হলো তার নির্বাচন সম্পূর্ণ সঠিক। তারপর ছাগন ভাই নাটকীয় কায়দায় বুকে হাত রেখে বিশেষ ভঙ্গিতে বলল, শট প্রস্তুত! লক্ষ্মীটি সেটে আসুন। হিরোইন খিলখিল করে হেসে উঠল। মদনের মনে হলো কোন শাহী মহলের দোলায়মান ফানুসের ঝাড়ে অসংখ্য কাঁচ একসঙ্গে যেন বেজে উঠেছে। হিরোইন মিষ্টি হাসির মুক্ত ছড়াতে ছড়াতে ছাগন ভাইয়ের সাথে সেটে চলে এলো। মদনও পেছনে পেছনে চলল। ছাগন ভাইকে প্রেমলতার সাথে হেসে হেসে কথা বলতে দেখে মদনের সেদিনের কথা মনে পড়ে গেল, যেদিন স্ক্রিন টেস্টের দফতরে ডাকা হয়েছিল। মদনের কোমরে হাত রেখে ছাগন তাকে কামরার ভেতর নিয়ে গেল। ঘরটি এয়ার কন্ডিশনড, তার প্রাইভেট কামরা। ব্যবসায় যত গুরুত্বপূর্ণ বিষয়াদির এখানে আলোচনার সমাধান হয়। মদন ভেতরে এসে দেখে আগে ভাগে মির্জা ইজ্জত বেগ আর চেমন ভাই এখানে এসে বসে আছে। ছাগন ভাই হেসে বলল, আজ আমরা এক সোনার খনি খরিদ করব। সোনার খনি? মদন বিস্ময় কম্পিত কণ্ঠে বলল, হ্যাঁ, আর এতে তোমারও ভাগ আছে 1/4। আর বাকি 3 ভাগের পার্টনার তোমার সামনে এখানে বসে আছে। আমি ছাগন ভাই, বন্ধু চেমন ভাই আর আমার ডিরেক্টর মির্জা ইজ্জত বেগ। আমরা 4 জন আজ থেকে এই সোনার খনির পার্টনার। তাই এই সোনার খনি কোথায়? ছাগন ভাই এর উত্তরে ড্রয়ার থেকে একটা ফটো তুলল এবং মদনকে দেখিয়ে বলল, এই ছবিটি প্রেমলতার। মদন কেঁপে উঠল, কিন্তু এ তো আমার মানে আমার বোনের ফটো। এই তো সোনার খনি। তোমার বোনকে আমার নতুন ছবিতে নায়িকা বানাচ্ছি। প্রথম ছবির পর এই নায়িকার দাম 2.5 লাখ হবে কিনা তুমি বলো। অতএব তাকে সোনার খনি বলবো না তো কি বলবো? কিন্তু আমি জিজ্ঞাসা করি, আমার সোনার খনি আপনার হলো কি করে? মদন বলল, কেননা আমি তাকে নায়িকা বানাচ্ছি। ছাগন উচ্চস্বরে বলল, আমি না নিলে এই মেয়ের মূল্য কি? গোড়গাঁয়ের ঝুপড়িতে থাকা 15 টাকার ছুকরি বই তো নয়। আমি তার পাবলিসিটি খাতে 75,000 টাকা খরচ করব বলে ঠিক করেছি। এরপর আমি যদি এই খনি থেকে আধা শেয়ার চাই, তাকে খুব বেশি মনে হয়? আর তাও 5 বছর মেয়াদি। আর তুমি? মদন চেমনকে জিজ্ঞাসা করলো। যদি তোমাকে ছাগন ভাইয়ের সাথে পরিচয় করিয়ে না দিতাম তো আজ এই কন্ট্রাক্ট তুমি কোথায় পেতে? এজন্য 12.5% হিসেবে আমার কমিশন। আর তুমি? মদন ইজ্জত বেগের দিকে চেয়ে বলল, আমি তো ডিরেক্টর। আমি ইচ্ছে করলে এই ছবিতে এই নায়িকাকে ফার্স্ট ক্লাস বানাতে পারি, ইচ্ছে করলে 3rd ক্লাস। এজন্য আমারও 12.5%। কিন্তু এ দেখছি ব্ল্যাকমেল। সহসা ভড়কে গিয়ে মদন বলল, মান ইজ্জত রেখে কথা বলো। ইজ্জত বেগ রুষ্ট কণ্ঠে বলল, আমি সবসময় ইজ্জত বজায় রাখি, এজন্য আমার নাম ইজ্জত বেগ। ইজ্জত চাই এবং শেয়ার চাই, শুধু 12.5%। মদনের মনে হলো প্রেমলতা কোনো মেয়ে নয়, পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান, যার শেয়ার বোম্বের স্টক এক্সচেঞ্জে কেনা বেচার জন্য এসেছে। যেমন গ্লোব কম্বাইন, আলকাইন, টাটা,
বেডফোর্ড, তেমনি প্রেমলতাও আজ প্রাইভেট লিমিটেড। আমাকে কোথায় দস্তখত করতে হবে? মদন কাঁদো কাঁদো হাসি হেসে জিজ্ঞাসা করলো। অভাব অনটনের সেই দিন আজ অতীতের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। মদন কন্ট্রাক্টে সই করলে ছাগন ভাই তাকে 2,000 টাকার একটা চেক দিল। বাস করার জন্য মালাবার হিলে একটি সুসজ্জিত ফ্ল্যাট আর গ্লোক মোটরসের দোকান থেকে একটা ফিয়াট কার আনিয়ে দিল। সে রাতে মদন আর প্রেমলতা নতুন ফ্ল্যাটে পৌঁছালো। মদন প্রেমলতাকে বুকে জড়িয়ে ধরে তার সাফল্যের জন্য প্রার্থনা করলো, আর মদনের পা ছুঁয়ে প্রেমলতা প্রতিজ্ঞা করলো সে আজীবন তারই থাকবে। শেষ অবধি মদনের কৃচ্ছ সাধনায় রং ধরল। সৌভাগ্য মদনের পদচুম্বন করল। আজ তার স্ত্রী হিরোইন প্রেমলতা হলো সূর্যবালা। আজ তার শুটিং এর পয়লা দিন, আর আজকের এই দিনেও শেষ ভাগে এসে পড়েছে। 1 নং স্টেজের বাইরে মদন নিজের ফিয়াটে বসে বারবার ঘড়ি দেখছিল। কখন 5টা বাজবে, কখন প্যাক আপ হবে, আর কখন সে তার প্রাণেশ্বরীকে নিজের ফিয়াটে বসিয়ে দূর সমুদ্রের বেলাভূমিতে ড্রাইভ করে নিয়ে যাবে। প্যাক আপের ঘন্টা পড়ল। মদনের বুক জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। কিছুক্ষণ পর নতুন হিরোইন বাইরে এলো, তার হাত হিরোর হাতে। উভয়ে অসংকোচে কথাবার্তা, হাসি ঠাট্টা এবং হাত নাচানাচি করতে করতে এগিয়ে এলো। দেখতে দেখতে ফিয়াটকে অতিক্রম করে সামনের দিকে চলে গেল। মদন ফিয়াটের দরজা খুলে ডাক দিল, সূর্য। হ্যাঁ ভাইয়া, বলেই হিরোইন দ্রুত মদনের দিকে এগিয়ে এলো। তারপর আস্তে আস্তে বলল, তুমি বাড়ি যাও, আমি দেবরাজের গাড়িতে আসছি। কিন্তু আমার গাড়িতে অসুবিধা কি? মদন রুষ্ট কণ্ঠে জিজ্ঞাসা করল। পাগল হয়েছ? প্রেমলতা কেঁপে বলল, আমি এখন একজন হিরোইন। কি করে আমি তোমার সাথে এই ছোট গাড়িতে চড়ে স্টুডিও থেকে বের হব? লোকে কি বলবে? সূর্য! মদন চিৎকার করে উঠল। আসি। সূর্য জোরে জবাব দিল এবং মোড় নিয়ে নায়কের গাড়ির দিকে দৌড়ে গেল। দেবরাজ ড্রাইভ করে সামনে বসলো। প্রেমলতাও তার গা ঘেঁষে বসলো। তারপর ইম্পালা গাড়ির দরজা বন্ধ হলো, আর সুদৃশ্য সবুজ গাড়িখানি মধুর হর্ন বাজিয়ে গেট পার হয়ে গেল। আর ওদিকে মদনের ফিয়াটের খোলা দরজা খোলাই রয়ে গেল। এই ছিল আমার পড়ে শোনানো পঞ্চদশ গল্প। আজকেও আমার কাছে মাইক্রোফোন নেই, তাই আশেপাশের শব্দ বিরক্তির কারণ হতে পারে। এই ত্রুটিটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি চেষ্টা করব মাইক্রোফোন কিনে আনার। আসলে এর মধ্যে আমি সময় করে উঠতে পারছিলাম না। তো বইকে ভালোবাসবেন, বইকে জানবেন, বই পড়বেন, বই শুনবেন এবং একই সাথে আমাকে ভালোবাসবেন।